আমার আপন ভাইটার বিয়ের দিন আমার জামাইটা 50 টাকার একটা ময়লা নোট কুচকে বরের উপহারের খাতার সামনে ছুঁড়ে মারলো। মুখে তাচ্ছিলে হাসি ফুটিয়ে বলল, তোমার বাড়ির লোক তো গেয়েও চাষা ভূষা, এই 50 টাকায় ওদের কাছে লাখ টাকা সমান মনে হবে। আর শোনো, ওই 10,000 টাকা আলাদা করে তুলে রাখো, আমার বোনের বিয়েতে দিতে হবে। ও তো দেশের সবচেয়ে বড় কমিউনিটি সেন্টারে ধুমধাম করে বিয়ে করছে, ওখানে আমার একটা মান সম্মান আছে না, বোনটাকে সবার সামনে উঁচুতে তুলে ধরতে হবে। আমি তার সাথে কোনো ঝগড়া করলাম না, একটা কথাও বাড়িয়ে বললাম না, কিন্তু ওর বোনের জন্য ভেতরে ভেতরে এমন একটা বড় সড়ো চমক তৈরি করে রাখলাম যা দেখার পর ওর মুখের ভাষা সারা জীবনের মতো হারিয়ে যাবে। আমরা থাকি ঢাকা শহরের বুকে একটা ফ্ল্যাট বাড়িতে, আমার বাবার বাড়ি হচ্ছে মানিকগঞ্জের ছোট্ট একটা গ্রামে। প্রাইভেট কারে গেলে 1.5 ঘন্টা বেশি সময় লাগার কথা নয়, কিন্তু বিয়ের পর এই দীর্ঘ 5টা বছরে আমার জামাই আরিয়ান মাত্র একবারই আমাদের গ্রামে পা রেখেছিল, আর সেটা আমাদের নিজেদের বিয়ের দিন। তারপর আর কোনোদিনও সে ভুলেও ওমুখ হয়নি। ঈদ, উৎসব, কোন আত্মীয় স্বজনের জানাজা কিংবা পারিবারিক অনুষ্ঠান সবকিছুতে ওর কাছে একটা না একটা তৈরি করা বাহানা থাকতোই। এবার আমার একমাত্র ছোট ভাই আবিরের বিয়ে, আজ থেকে 6 মাস আগে থেকে আমি ওর পেছনে লেগেছিলাম। অনবরত ওর কানে কাছে বলতে বলতে শেষমেশ যেন ও দয়া করে রাজি হলো। তবে এই রাজি হওয়ার পেছনে ছিল এক গাদা শর্ত আর নিয়ম কানুন। আমরা যাবো আর রাতের মধ্যে ফিরে আসবো, ব্যাস। ওখানে গিয়ে 4টে মুখে ভাত দেবো আর চলে আসবো। আমি কিন্তু কোনো বরজাতি বা জাকজমকের মধ্যে নেই, আর তোমার ওসব পাড়াগায়ের আত্মীয় স্বজনদের সাথে বসে বসে আড্ডা মারতে পারবো না। কিন্তু বিয়ের দিন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো, আর এনে কোনো হোলদোল নেই। ঘুম থেকে উঠলো মাগরিবের আজানের পর, তারপর বাথরুমে ঢুকে কাটিয়ে দিল প্রায় 1.5 ঘন্টা। এরপর পাঞ্জাবি আর চুল পরা গোছাতে গোছাতে আরো আধ ঘন্টা পার হয়ে গেল। আমার বুকের ভেতর তখন ক্ষোভ আর অস্থিরতায় ফেটে যাওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু আমি মুখে একটা কথাও বললাম না। ভয় ছিল যদি একটু এদিক ওদিক হয় তাহলে হয়তো বা রেগে গিয়ে বলবে আমি যাবো না। অবশেষে আমরা গাড়ি নিয়ে রওনা হলাম। তখন রাত 9:30 বাজে। ও নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে বিরক্তি সুরে বলল, 10:30টার মধ্যে পৌঁছাবো, গিয়ে খাওয়া দাওয়া সারবো আর ওখান থেকে মানে কেটে পড়বো। 1 মিনিট আমি ওই বাড়িতে নষ্ট করতে পারবো না। আমি চুপ করে জানালা বাইরে তাকিয়ে রইলাম। পুরোটা পথ ও শুধু নিজের বিরক্তি আর ঘ্যানঘ্যানানি শুনিয়ে গেল। কেন ওকে তাড়াতাড়ি ঘুম থেকে তুললাম, জ্যামের রাস্তা কেন এত খারাপ, আমি কেন তাকে জোর করে এই জার্নিতে নিয়ে গেলাম, এইসব। গাড়ি যখন মেইন রাস্তা ছেড়ে আমাদের গ্রামের কাঁচা রাস্তায় ঢুকলো, দূর থেকে জেনারেটরের আলো আর মাইকের আওয়াজ পাওয়া যাচ্ছিল। বাড়ির সামনে রঙিন কাপড়ে সামিয়ানা আর গেট সাজানো হয়েছে, লোকে লোকারণ্য। আমার মা রাস্তার দিকে তাকিয়েছিলেন। আমাদের গাড়িটা এসে থামতে মায়ের মুখটা মায়াবী একটা হাসিতে ভরে উঠলো। মা প্রায় ছুটে এসে গাড়ির দরজা খুলে বলেন, বাবা আরিয়ান এসেছিস? কতক্ষণ ধরে পথ চেয়ে বসে আছি। আহারে, আমার মাটাও এসেছে, আয় বাবা আয়, ভেতরে আয়। আমার ভাই আবি শেরওয়ানি পরে একদম রাজপুত্রের মতো সে যে বন্ধুদের সাথে দাঁড়িয়েছিল। ও এগিয়ে এসে চওড়া হেসে বলল, দুলা ভাই আসসালামু আলাইকুম, আপনি আর সাথে কি যে ভালো লাগলো। আরিয়ান গাড়ির গ্লাসটা নামিয়ে তার দিকে একবারের জন্য তাকালো না, একটা জবাব বা সামান্য মাথা নাড়ানো কিচ্ছুই করলো না, যেন ওরা মানুষই না, কোনো কুয়াশা। আবিরের মুখে চওড়া হাসিটা এক নিমিষে জলছাপের মতো মিলিয়ে গেল। মা পরিস্থিতি সামাল দিতে ঝটপট আবিরের হাতটা চেপে ধরে বললেন, তোর দুলাভাই ঢাকা থেকে গাড়ি চালিয়ে এসেছে তো, অনেক ক্লান্ত, তুই যা বাবা, বন্ধুদের সাথে যা। কিন্তু মা কথা শেষ করার আগে আরিয়ান গাড়ি থেকে নেমে মাকে পাশ কাটিয়ে হন হন করে হেঁটে গেল, যেন মা ওখানে দাঁড়িয়েই ছিল না। সামিয়ানার নিচে বড় বড় ডেকে চা কফির ব্যবস্থা তদারকি করছিলেন আমার মেজো মামা। আরিয়ানকে দেখেই উনি 2 হাত বাড়িয়ে এগিয়ে গেলে জড়িয়ে ধরার জন্য। আরে আরিয়ান বাবাজি, কত বছর পর দেখা। আরিয়ান এমন ভাবে অন্যদিকে তাকিয়ে ডেকোরেশনের লাইট দেখতে লাগলো যেন মামাকে সে চোখেই দেখেনি। মামাকে সম্পূর্ণ উপেক্ষা করে সে সোজা হেঁটে চলে গেল যেখানে বিয়ের উপহার আর খাতা লেখার টেবিল বসানো হয়েছে। মামা মাঝ রাস্তায় ওভাবে হাত দুটো বাড়িয়ে থমকে দাঁড়িয়ে রইলেন। কয়েক সেকেন্ড পর অত্যন্ত অপমানিত বোধ করে হাত দুটো নামিয়ে নিজের পাঞ্জাবিতে মুছলেন। তারপর একটা ম্লান কৃত্রিম হাসি দিয়ে নিজের লজ্জা ঢাকার চেষ্টা করলেন। আমার বুকের ভিতর তখন একটা ধারালো ছুরি যেন কেউ চালিয়ে দিচ্ছিল। আমি দূর থেকে দেখলাম আরিয়ান নিজের পকেট থেকে একটা কুচকানো মলিন 50 টাকার নোট বের করলো। কোনো খাম বা ভদ্রতার বালাই নেই। টেবিলের উপর টাকাটা ছুড়ে দিয়ে খাতা লেখিকাকে বলল, লেখেন আরিয়ান আহমেদ 50 টাকা। যিনি খাতা লিখেছিলেন গ্রামের সেই প্রবীণ শিক্ষক অবাক হয়ে আরিয়ানের মুখের দিকে তাকিয়ে রইলেন। আমি লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছিলাম। দৌড়ে গিয়ে নিজের ভ্যানিটি ব্যাগ থেকে একটা খাম বের করলাম যেখানে আমার জমানো 1000 টাকা লুকিয়ে রেখেছিলাম। খামটা শিক্ষকের হাতে দিয়ে বললাম, কাকা উনি তো মজা করেছিলেন, এই নিন 1000 টাকা লিখে রাখুন। শিক্ষক মশাই একটু হেসে পরিস্থিতি হালকা করার জন্য বললেন, হ্যাঁ মা, শহরের ছেলে আজকাল একটু আমুদে হয়, ঠাট্টা তামাশা বুঝে। আরিয়ান আমার দিকে অত্যন্ত ঘৃণা চোখে তাকিয়ে একটু উঁচু গলায় বলল, এসব ফালতু টাকা উড়ানোর কি দরকার ছিল? গ্রামের বিয়ে এদের কাছে 50 টাকা মানে লাখ টাকা সমান। আশেপাশে কয়েকজন মানুষ কথাটি শুনে ফেললো। আমি ওর হাত পা ধরে টেনে ওখান থেকে সরিয়ে নিয়ে গেলাম যাতে ও আর কোনো কথা না বলে আমাদের পরিবারের মাথাটা পুরোপুরি নিচু না করে দেয়। খাওয়ার টেবিলে বসার সময় আমার বড় মামা সম্মান করে আরিয়ানকে একদম বরের আসনে পাশে বসার জায়গা করে দিলেন। মামি একটা পরিষ্কার গামছা দিয়ে চেয়ারটা 3 বার মুছে দিয়ে বললেন, বসুন বাবা বসুন। আরিয়ান চেয়ারটার দিকে এমন ভাবে তাকালো যেন সেখানে ময়লা স্তূপ হয়ে আছে। ও পকেট থেকে একটা পলিথিন ব্যাগ বের করে চেয়ারের উপর বিছিয়ে তারপর অতি কষ্টে বসলো। মামির মুখের হাসিটা মুহূর্তে মিলিয়ে গেল। আমি পরিস্থিতি সামলাতে জোর করে হেসে বললাম, মামি আসলে ওর একটু ধুলোবালির ফোবিয়া আছে তো, কিছু মনে করবে না। মামা নিজ হাতে গ্লাসে শরবত এগিয়ে দিয়ে বললেন, না না মা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভালো তো। আরিয়ান গ্লাসের দিকে তাকিয়ে মুখটা কুচকে বলল, যে লোকটা শরবত ঢালছিল সে কথা বলছিল আর তার মুখের ভাব ছড়া ছিল এই গ্লাসে, দেখতেই কেমন ঘেন্না লাগছে। মামা স্তব্ধ হয়ে গেলেন আর মামি আমতা করে অন্য কিছু আনতে যাচ্ছিলেন। আমি আর সহ্য করতে পারলাম না। মামার হাত থেকে গ্লাসটা কেড়ে নিয়ে এক চুমুকে পুরোটা খেয়ে বললাম, মামা ও একটু এমনই, শরবতটা কিন্তু দারুণ হয়েছে। ঠিক তখনই গেটের দিকে হইচই পড়ে গেল। মাইকে ঘোষণা হলো, বর নতুন বউ নিয়ে চলে এসেছে। আরিয়ান কোন ওই দিয়ে আমাকে একটা গুঁতো মেরে উঠিয়ে দিয়ে বলল, চলো বের হই। মামা চমকে উঠে বললেন, সে কি, বউ তো মাত্র এলো, এখনই চলে যাবে? আমি আরিয়ানের হাত চেপে ধরে বসে রইলাম আর বললাম, আর কয়েকটা মিনিট থাকো, নতুন বউ আর আবির একটু স্টেজে বসুক, আমরা সালাম করে আশীর্বাদ করে চলে যাব। ওর মুখটার আগে কালো হয়ে গেল। ও ধপ করে বসে পড়ে মোবাইল বের করে খিটখিটে মেসেজে স্ক্রল করতে লাগলো। আবির যখন নতুন বউয়ের হাত ধরে লাজুক হাসিতে মণ্ডপে ঢুকছিল, আমার চোখ দুটো আনন্দে চকচক করে উঠছিল। আমি হাততালি দিতে যাব, অমনি আরিয়ান হ্যাচকা টানে আমার হাত ধরে উঠিয়ে
উঠিয়ে দাঁড় করালো আর বললো, আমি বলছি না চলো এখান থেকে, চলো এক্ষুনি চলে যাব। একই সময় আমাদের মা স্টেজে নিয়ে যেতে এগিয়ে আসছিলেন। আরিয়ান যখন মায়ের সামনে উচ্চস্বরে গজগজ করতে লাগলো, আমি তো শুধু তোমার মুখের দিকে তাকে এই বিয়েতে এসেছি, নইলে এই অজপড়া গায়ে আসার আমার কোনো ইচ্ছাই ছিল না। এত মেরমের আর বিরক্তিকর বিয়ে আমি জীবনেও দেখিনি। পরশুই আমার বোন সাইমার বিয়ে হবে, কত কাজ পড়ে আছে বাড়িতে, আর তুমি এখানে সময় নষ্ট করছো। মা এক মুহূর্তের জন্য থমকে গেলেন, তারপর এক অদ্ভুত বেদনাকাতর হাসি এসে আরিয়ানকে বললেন, ঠিক বলেছো বাবা, তোমরা সাবধানে যাও। মা আমার কাঁধে হাত রাখলেন, মায়ের চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু সেই জলে কোনো আনন্দ ছিল না, ছিল চরম অপমানের। মা মৃদু স্বরে বললেন, সাবধানে যাস মা, ভগবান তোদের ভালো রাখুক, তোদের সংসার সুখী করুক। মায়ের সে ম্লান হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটা আমার কলিজাটা যেন দুভাগ করে দিল। আমি মাথা নিচু করে ওর পেছনে পেছনে গাড়ির দিকে হেঁটে গেলাম। নিজেকে পৃথিবীর সবচেয়ে নিঃস্ব আর অপমানিত মনে হচ্ছিল। ফেরার পথে পুরোটা সময় আমি জানালার বাইরে অন্ধকার রাস্তার দিকে তাকিয়ে নিঃশব্দে কাঁদছিলাম, আর অন্যদিকে আরিয়ান গাড়িতে বসে তার পছন্দের চটলু গান বাজিয়ে পুরো দমে খুশ মেজাজে গাড়ি চালাচ্ছিল। আমার ভেতরে যে তীব্র ঝড় বইছিল তার এক বিন্দু সে টের পায়নি। হঠাৎ সে গানের ভলিউম কমিয়ে বেশ উৎফুল্ল গলায় বলল, শোনো, আমরা সরাসরি আম্মার বাসায় যাব। আগামী 2 দিন মারাত্মক খাটুনি যাবে, তুমি ওখানেই থাকবে আর আমাকে সব কাজে সাহায্য করবে। সবকিছু যেন একদম নিখুঁত হয়, ক্যাটারিং, পার্লার, লাইটিং থেকে শুরু করে বরযাত্রীদের জন্য দেওয়া মিষ্টির প্যাকেট, কোথাও যেন কোনো খুঁত না থাকে। লোকে যেন বলতে না পারে যে আরিয়ানের বোনের বিয়েতে খামতি ছিল। আমি কোনো উত্তর দিলাম না। ও আর উত্তেজিত হয়ে বলতে লাগলো, আর হ্যাঁ, যেটা মেইন কথা, সাইমার জন্য যে 10,000 টাকা উপহার দেবে সেটা খুব সুন্দর একটা দামি খামে ভরে রেডি রাখবে। যখন পুরো কমিউনিটি সেন্টারে সব মানুষের সামনে, ওর শ্বশুর শাশুড়ি লোকজনের সামনে তুমি ওই খামটা ওর হাতে তুলে দিবে, তখন যেন সবাই বুঝে ওটাই তো সমাজে আমাদের মুখটা উজ্জ্বল করবে। আমি তখন অন্ধকারের মধ্যে মনের ভেতর থেকে একটা অট্ট হাসি হেসে উঠলাম। তবে সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল তীব্র প্রতিশোধের আগুন আর বুক ভাঙা কষ্ট। তার মানে এই লোকটা খুব ভালো করেই জানে সম্মান কাকে বলে, আভিজাত্য কাকে বলে, লোক দেখানো আতিশয় সমাজের চোখের মনি হওয়া কাকে বলে। সে খুব ভালো করেই জানে অন্যের মন ভাঙলে কেমন লাগে। সে অবুঝ নয়, সে সব বুঝে। শুধু আমার পরিবারকে ছোট করার জন্য আজ সেই জঘন্য নাটকটা করেছে। আমি তখন তার দিকে ফিরলাম। আমার চোখে এমন এক চতুর চাউনি ছিল যা সে কোনোদিনও দেখেনি। মুখে একটা মিষ্টি বিষাক্ত হাসি ফুটিয়ে বললাম, অবশ্যই শোনা, আমি এমন একটা সারপ্রাইজ রেডি করে রাখছি তোমার বোনের জন্য যা তুমি কল্পনাই করতে পারবে না। তুমি নিজেই আমার প্রশংসা করবে সেদিন। আরিয়ান আমার কথার পেছনের আসল রূপটা ধরতে পারলো না। সে তৃপ্তির হাসি এসে গাড়ি চালাতে লাগলো। সে জানতোই না আমার এই বিশেষ উপহার তার সমস্ত অহংকার আর দম্ভকে কিভাবে ধুলোয় মিশিয়ে দিতে চলেছে, আর তাকে কিভাবে সারা জীবনের জন্য অনুশোচনার আগুনে পুড়াতে চলেছে। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন। এটি ছিল প্রথম পর্ব, বাকি পর্বগুলো খুব তাড়াতাড়ি আপলোড করা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।